নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে কোগ্রামের মধু পণ্ডিত এই গল্পের শেষ পর্ব শোনাবো। তাহলে চলো আর বেশি দেরি করব না, সরাসরি গল্পে প্রবেশ করি। তার আগে তোমাদের প্রথম পর্বের কিছু অংশ শোনাই, তারপরে শেষ পর্বটা শোনাবো। আচ্ছা, একদিন জমিদার কদম্বকেশরের ভাইপো কুন্দকেশর এসে হাজির। গম্ভীর গলায় বললেন, এত পর্যন্তই আমরা পড়েছিলাম প্রথম পর্বে, এবারে শেষ পর্ব শুরু করব। চলো। ওহে মধু, একটা কথা ছিল। মধু তটস্থ হয়ে বলল, আগে বলুন। আমার বয়স কত জানো? বেশি বলে তো মনে হয় না। কুন্দকিশোর একটা শ্বাস ছেড়ে বললেন, 95 বুঝলে, 95। আমার কাকা কদম্বকেশরের বয়স জানো? খুব বেশি আর কি হবে? তোমার কাছে বেশি না লাগলেও বেশি, 125 বছর। তা হবে। আমার কাকা নিঃসন্তান, তা তো বোধহয় জানো। মধু পণ্ডিত মাথা চুলকে বলল, তা জানি। উনি গেলে তো আপনারই সব সম্পত্তি পাওয়ার কথা। জানো তাহলে? চলে, এও নিশ্চয়ই জানো। কাকা সম্পত্তি পাবো এরকম একটা ভরসা পেয়েই আমি গত 70টা বছর কাকার আশ্রয়ে আছি জানো। একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া করিনি পর্যন্ত। একদিন জমিদারনি হবে এই আশায় আমার গিন্নি এই বুড়ো বয়সেও যে বাড়িতে ঝিয়ের অধম খাটে তা জানো। আমার বড় ছেলের বয়স 75 পেরিয়েছে। শোনো বাপু, কাকা মরুক এ আমি চাই না, কিন্তু হকের মরাই বা লোকে মরছে না কেন? মরলে আমি কান্নাকাটিও করব, কিন্তু মরছে কোথায়? আর নাই যদি মরে বাপু, তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয়ে তো যেতে পারে। বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান গিয়ে তো বেড়াতে পারে। তা তোমার ওষুধের সবেও বারণ নাকি? তোমার নামে লোকে যে কেন মামলা করে না সেটাই বুঝি না। মধু পণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন, আপনার বয়স হয়েছে জানি, কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন? বয়স তো একটা সংস্কার মাত্র। শরীর যদি সুস্থ সবল থাকে আর মানসিকতা যদি স্বাভাবিক থাকে, তাহলে আপনি 100 বছরেরও যুবক। উল্টো হলে 25 বছরেরও বুড়ো। এই আপনার কাকাকেই দেখুন না, মোটে তো 100 বছর বয়স, 150 পেরিয়েও দিব্যি হাঁক ডাক করে বেঁচে থাকলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্দকেশর বললেন, বলছো? নির্যশ সত্যি কথা। কুন্দকেশর চলে গেলেন। কিছুদিন পর শোনা গেল তিনি 99 বছরের স্ত্রী আর 75 বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে। সন্ধে হয়ে এসেছে, প্রচণ্ড বর্ষা নেমেছে। আজ মেঘ ডাকছে, ঝড়ের হাওয়া বইছে। এই দুর্যোগে হঠাৎ মধু পণ্ডিতের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে মধু একটু অবাক। বেশ দশাশয়ী চেহারার একজন মানুষ দাঁড়িয়ে, গায়ে ঝলমলে জরির পোশাক, ইয়া গোঁফ, ইয়া বাবরি, ইয়া গালপাট্টা, মাথায় একটা ঝলমলে টুপি, তাতে ময়ূরের পালক। গায়ের রং মিশমিশে কালো বটে, কিন্তু তবু লোকটি ভারী সুপুরুষ। মধু পণ্ডিত হাত জোর করে বললেন, আগে আসুন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার জম। জলদম্ভীর স্বরে লোকটা বলল। শুনে মধু পণ্ডিত একটু চমকে উঠল। খুন করবে নাকি? কোমরে একটা ভজালিও দেখা যাচ্ছে।
কাঁপা গলায় মধু বলল, আগে। লোকটা হেসে বলল, ভয় পেও না বাবু, আমি ভয় দেখাতে আসিনি, বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি। তুমি এই গাঁ না ছাড়লে আমি কাজ করতে পারছি না। আমি যে সত্যি যমরাজ তা বুঝতে পারছো নিশ্চয়ই। মধু দণ্ডবত হয়ে প্রণাম করে উঠে মাথা চুলকে বলে, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু শ্বশুর বাড়িটা কোথায় ছিল ঠিক মনে পড়ছে না। বলো কি? জমের চোখ কপালে উঠল। শ্বশুর বাড়ি লোকে বলে। আগে অনেক দিনের কথা তো, দাঁড়ান গিন্নিকে জিজ্ঞাসা করে আসি। বলে মধু পণ্ডিত ভিতর বাড়ি থেকে ঘুরে এসে এক গাল হেসে বলে, এই বর্ধমানের গোবিন্দপুর, কিন্তু গিয়ে লাভ নেই, আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছে। যমরাজ বললেন, তা শালা শালিরা তো আছে। ছিল, এখন আর নেই। তাদের ছেলে মেয়েরা সব? আগে তারাও গত হয়েছে। তৌস্য পুত্র পৌত্রাদিরা আছে বটে, কিন্তু তারাও খুব বুড়ো, গিয়ে হাজির হলে চিনতে পারবে না। যমরাজ গম্ভীর হয়ে বললেন, তোমার বয়স কত মধু? আগে মনে নেই। যমরাজ ডাকলেন, চিত্রগুপ্ত, মধুর হিসেবটা দেখো তো। রোগা সিরিঙ্গে একটা লোক গলা বাড়িয়ে বলল, আগে 225। ছি ছি মধু। যমরাজ অভিমান ভরে বললেন, এতদিন বাঁচতে তোমার ঘেন্না হওয়া উচিত ছিল। থাকবে, আমি তোমাকে কিছু বলবো না। পৃথিবীর নিয়ম ভেঙে চলছো, চলো, মজা টের পাবে। যমরাজ চলে গেলেন। মধু কিছুদিনের মধ্যেই মজা টের পেতে লাগলো। হয়েছে কি, মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয়, রোদে শুকোতে দিলে পাখি পক্ষীও খায়। ঘরে রাখলে পিঁপড়ে ধরে ইঁদুর ভাগ বসায়, তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগলো। কোগ্রামের মশা মাছি পর্যন্ত মরতো না, বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদি দাপট বাড়তে লাগলো। আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে। কলেরা রুগীকে ওষুধ দিয়েছে মধু, তা সে ওষুধ কলেরার পোকাও খানিকটা খেয়ে নেয়। ফলে রুগীও মরে না, কিন্তু তার কলেরাও সারতে চায় না। সান্নিপাতিক রুগীও সেই দশা। কোগ্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো। তারা আর ওঠা হাঁটা চলা করতে পারে না, কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে। এক শীতের রাতে আবার যমরাজ এলেন। মধু, কি ঠিক করলে? আগে লোকে বড় কষ্ট পাচ্ছে। তা তো একটু পাবেই। এখনো বলো, জমের সঙ্গে পাল্লা দিতে চাও কিনা? শশব্যস্ত দণ্ডবত হয়ে মধু পণ্ডিত বলে, আগে না, তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে। 100 বছর বয়সের নিচে কোনো লোক নেই। যমরাজ গম্ভীর হয়ে বললেন, তা একটা ভাববার কথা বটে। তোমার এত প্রিয় গাঁ, তাকে শ্মশান করে দিতে কি আমারই ইচ্ছে? তবে একটা কথা বলি মধু, যেমন আছো থাকো সবাই, তবে গাঁয়ের বাইরে মাতব্বরি করতে কখনো যেও না। আমি গণ্ডি দিয়ে গেলাম, শুধু এই কোগ্রামে তোমরা যতদিন খুশি বেঁচে থাকো, অরুচি যতক্ষণ না হয়, তবে বাইরের কেউ এই গাঁয়ের সন্ধান পাবে না। কানাওয়ালা ভূত চারিদিকে পাহারায় থাকবে। কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে। মধু দণ্ডবত হয়ে বলে, যে আগে
সেই থেকে আজও শোনা যায় কোগ্রামে কেউ মরে না, কিন্তু কোথায় সেই গ্রাম তা খুঁজে খুঁজে লোকে হয়রান। আজও কেউ খোঁজ পায়নি। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আর যারা এখনও পর্যন্ত প্রথম পর্ব শোনোনি তারা শুনে নিও, তাহলে শেষ পর্বটা শুনতে বা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো দিন। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।